এই যে শুনছেন? মেয়েটি আনমনে বাইরের দিকে তাকিয়েছিল, যেন কিছুই শুনতে পায়নি। এই, হ্যালো। আমাকে বলছেন? এখানে আর কে আছে বলুন তো? আপনার কি একটুও খেয়াল নেই? আসলে আমি একটু অন্যমনস্ক ছিলাম। কি বলছিলেন? দেখুন তো, আপনার ব্যাগটা আমার সিটের অনেকটা জায়গা জুড়ে রেখেছে। একটু সরিয়ে বসতে পারেন না? ও সরি, আমি খেয়াল করিনি। শাওন মনে মনে ভাবল, কি অদ্ভুত মেয়ে, একটু রাগ নেই। আপনি কি কিছু মনে করেছেন আমার কথায়? কেন করব? ভুল তো আমারই ছিল। শাওন কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল। এরকম মিষ্টি স্বভাবের মানুষ সে খুবই কম দেখেছে। আচ্ছা, আপনার কোথায় যাওয়া হচ্ছে? ঢাকা। আরে আমিও তো ঢাকা যাচ্ছি। তাহলে তো আমরা একই বাসের যাত্রী। শাওন আর কথা বাড়ালো না, জানালার বাইরে তাকিয়ে রইল। কিন্তু কিছুক্ষণ পর সে অনুভব করলো মেয়েটির উৎসুক দৃষ্টি তার দিকে। আপনার নামটা জানতে পারি? শাওন। আমার নাম নিধি। আপনার সাথে পরিচিত হয়ে খুব ভালো লাগলো শাওন। শাওন সামান্য স্তব্ধ। নীতির হাসিতে এক অদ্ভুত মাদকতা ছিল, যা শাওনের বিরক্তি অনেকটাই কমিয়ে দিল। তবে সে বাইরে তা প্রকাশ করল না। আপনি কি ঢাকায় থাকেন? হ্যাঁ। কোথায়? আপনাকে কেন বলবো? আরে বাবা, এত রাগ কেন আপনার? একটু তো মিশুন। লম্বা পথ, একা একা বোর হবেন। শাওন চুপ করে রইল। নিধির মিষ্টি অথচ দুষ্টু কথাবার্তা তার ভেতরে কঠিন খোলসটাকে যেন একটু একটু করে নাড়া দিচ্ছিল। আর একটু ঝুঁকে এসে, আচ্ছা, একটা কথা বলবেন? কি? আপনার কি মনে হয় না আমাদের এই হঠাৎ দেখাটা কোনো বিশেষ কারণে হয়েছে? শাওন তার দিকে তাকিয়ে দেখল নিধির চোখে এক ঝলক দুষ্টামি খেলা করছে। শাওন বুঝতে পারছিল না এ কথার উত্তর সে কি দেবে। তার মনের ভিতর একটা অদ্ভুত আলোড়ন সৃষ্টি হচ্ছিল। শাওন কিছুক্ষণ চুপ করে রইল। নিধির শেষ কথাটা তার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল। আমার মনে হয় না। এটা শুধুই একটা কাকতালীয় ঘটনা। আপনি এত নিশ্চিত হতে বলছেন কি করে? হয়তো ভাগ্য আমাদের এখানে মিলিয়ে দিয়েছে। কে জানে, হয়তো আমরা ভবিষ্যতে ভালো বন্ধু হতে পারি। নিধির কথায় শাওন সামান্য নড়েচড়ে বসল। বন্ধু? এই মেয়েটির সাথে বন্ধুত্ব করা কি উচিত হবে? তার সরলতা আর প্রাণোজ্জ্বলতা শাওনের কঠিন ব্যক্তিত্বের থেকে সম্পূর্ণ আলাদা। আমার কোনো বন্ধুত্বের প্রয়োজন নেই। ও, আপনি তো বেশ কঠিন মানুষ, একটুও মিশতে জানেন না, তাই না? শাওন কোনো উত্তর দিল না। আবার জানালার বাইরে তাকিয়ে রইল। বাইরে গ্রামের সবুজ মাঠ আর আকাশ স্বচ্ছ। বাসের ঝাঁকুনি আর যাত্রীদের মৃদু গুঞ্জন ছাড়া তেমন কোনো শব্দ নেই। কিন্তু শাওনের কানে যেন নিদের হাসিমাখা কথাগুলোই বাজতে লাগলো। কিছুক্ষণ নীরবতার পর স্বাধীন আবার কথা বলল। আচ্ছা, আপনার কি গান শুনতে ভালো লাগে? আমার কিন্তু খুব প্রিয়, বিশেষ করে পুরোনো দিনের বাংলা গান। শাওন প্রথমে এড়িয়ে যেতে চেয়েছিল, কিন্তু নিধির আগ্রহ দেখে সে অনিচ্ছা সত্ত্বেও উত্তর দিল। তেমন না। সত্যি? আমার তো মনে হয় গান ছাড়া জীবনটা পানসে। আচ্ছা, আপনার প্রিয় রং কি? নীতি একের পর এক প্রশ্ন করতে শুরু করলো। প্রথমে শাওন বিরক্ত হলো। ধীরে ধীরে সে লক্ষ্য করলো মেয়েটির আন্তরিকতা। তার প্রশ্নের মধ্যে কোনো ঔদ্ধত্য নেই, বরং একটা সহজ কৌতূহল মেশানো। অনিচ্ছা সত্ত্বেও শাওন দু একটার কথার উত্তর দিচ্ছিল। আপনি কি চা খান না কফি? কফি। বাহ, আমারও। তাহলে তো আমাদের একটা বিষয়ে মিল আছে। দেখলেন তো, আমি না বলেছিলাম কোনো বিশেষ কারণ আছে। শাওন হালকা হাসলো। এই মেয়ের সাথে কথা বলাটা অস্বাভাবিক লাগলো, খারাপ লাগছে না। বাসের ঝাঁকুনি, বাইরে দৃশ্য, সব মিলিয়ে একটা অন্যরকম পরিবেশ তৈরি হয়েছে। ওই দেখুন, ওই দূরে একটা নদী দেখা যাচ্ছে। আমার নদী দেখতে খুব ভালো লাগে। নীতি জানালার দিকে ঝুঁকে নদীর সৌন্দর্য দেখতে লাগলো। তার চোখে এক মুগ্ধতা ছিল যা শাওনকে আকৃষ্ট করলো। সে একবার সেদিকে তাকালো। কিছুক্ষণ পর বাস একটি হোটেলের সামনে থামলো। যাত্রীরা চা নাস্তা করার জন্য নামলো। এই যে শুনুন, আপনি কি কিছু খাবেন? চলুন না একসাথে খাই। শাওন প্রথমে রাজি হতে চায়নি, কিন্তু নিধির আন্তরিকতার আহ্বানে সে উপেক্ষা করতে পারল না। ঠিক আছে। তারা দুজনেই হোটেলের এক কোণে বসলো। নীতি নিজের ব্যাগ থেকে কিছু শুকনো খাবার বের করে শাওনের দিকে এগিয়ে দিল। এটা ধরুন, আমার মা বানিয়ে দিয়েছে, খুব টেস্টি। শান প্রথমে ইতস্তত বোধ করলো, একটি খাবার তুলে নিল। সত্যি বেশ সুস্বাদু। ধন্যবাদ। আরে ধন্যবাদ কিসের, আমরা তো একই পথেই যাচ্ছি। হোটেলে কিছুক্ষণ থাকার পর
আবার বাস চলতে শুরু করলো। নিধি আবার তার মিষ্টি মিষ্টি কথায় শাওনের নীরবতা ভাঙতে চেষ্টা করতে লাগলো। শাওনও ধীরে ধীরে তার কঠিন খোলস ছেড়ে বেরিয়ে আসতে শুরু করলো। নিধির দুষ্টামি আর সরলতা তার মনে এক নতুন আলোড়ন সৃষ্টি করছিল। দীর্ঘ বাদ জানিতে কখন যে তারা একে অপরের কাছে চলে গিয়েছিল তা তারা দুজনেই টের পায়নি। জানেন তো, আমার মনে হচ্ছে এই বাস জার্নিটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল। আপনার সাথে কথা বলে সময়টা একদম টের পাইনি। আমারও তাই মনে হচ্ছে। যখন বাস ঢাকার কাছাকাছি এসে পৌঁছালো, নিধির মুখে একটা বিষণ্ণতায় ছাপ পড়ল। মনে হচ্ছে আমাদের পথ এখানেই শেষ। আপনার কোথায় নামতে হবে? মহাখালী। আর আপনি? আমিও। নিধির মুখটা আবার উজ্জ্বল হয়ে উঠল। সত্যি? তাহলে তো আমরা প্রায় একই দিকেই যাচ্ছি। বাস মহাখালী বাস স্ট্যান্ডে থামলো। যাত্রীরা তারা ধীরে ধীরে নামতে শুরু করলো। শাওন আর নিধিও একসাথে বাস থেকে নামলো। তাহলে আবার দেখা হবে তো? শাওনের ঠোঁটের কোণে হালকা হাসি দেখা গেল। কে বলতে পারে, হয়তো ভাগ্য সত্যি কোনো বিশেষ কারণে আমাদের মিলিয়েছিল। নিধি খিলখিল করে হেসে উঠল। সেই হাসি শাওনের কানে যেন এক মিষ্টি সুরের মতো বাজতে লাগলো। তারা দুজনেই ভিড়ের মধ্যে মিশে গেল, কিন্তু তাদের প্রথম সাক্ষাতের স্মৃতি তাদের মনে গেঁথে রইল। বাস থেকে নামার পর শাওন আর নিধি দুজনে ফুটপাত ধরে হাঁটতে শুরু করলো। চারপাশে ঢাকা শহরের চিরচেনা কোলাহল, রিকশার টুংটাং, বাসের হর্ন আর মানুষের ব্যস্ত পায়ের আওয়াজ। মহাখালী থেকে আপনার কোথায় যেতে হবে? বনানী। ও, আমার বাসা তো কাছেই, গুলশানে। তাহলে তো আমরা প্রায় একই দিকেই যাচ্ছিলাম। হুম। কিছুক্ষণ নীরবতা। নিধি আনমনে চুল ঠিক করছিল আর শাওন রাস্তার ভিড় লক্ষ্য করছিল। জানেন তো, প্রথমে আপনার রাশভারী মুখ দেখে একটু ভয় পেয়েছিলাম। মনে হচ্ছিল না জানি কত রাগী একজন মানুষ। আর এখন? রাগের আড়ালে একজন মিষ্টি মানুষও লুকিয়ে আছেন, তবে সেটা বের করতে একটু সময় লাগে আর কি। হয়তো। আমার মনে হয় আমাদের আবার দেখা হওয়া উচিত, শাওন। কেন? কারণ সেই বিশেষ কারণটা তো এখনো জানা বাকি, তাই না? আর আমার মনে হয় আমাদের মধ্যে কিছু তো একটা আছে। সান্নিধির চোখের দিকে তাকিয়ে রইল। মেয়েটির সরলতা আর অপঘটতা তাকে মুগ্ধ করছিল। দেখা হতে পারে। তাহলে আপনার ফোন নাম্বারটা দেবেন, তাহলে যোগাযোগ করতে সুবিধা হবে। শাওন কিছুক্ষণ ইতস্তত করলো, তারপর নিজের ফোন নাম্বার বলল। নিধি তার ফোন বের করে নাম্বারটা সেভ করে নিল। তাহলে আবার কথা হবে। আমার আপনার সাথে কথা বলতে সত্যিই খুব ভালো লাগলো। আমারও। তার দুজনেই একটি রাস্তার মোড়ে এসে থামলো। তাদের পথ এখানেই আলাদা হয়ে গেল। তাহলে আসি শাওন, নিজের খেয়াল রাখবেন। আপনিও। নিধি হাসি মুখে শাওনের দিকে হাত নাড়ালো, তারপর ভিড়ের মধ্যে মিলিয়ে গেল। শাওন দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। সেই হাসিমাখা মুখটা তার চোখের সামনে ভাসছিল। তারপর সেও অন্যদিকে হাঁটা ধরল। তার মনে এক নতুন অনুভূতি ঢেউ। রাকি শাওনের জীবনে যেন এক দুষ্ট রোমান্টিক বইয়ের আগমনী বার্তা বেজে উঠল সেই অপ্রত্যাশিত বাস জার্নিতেই। নিধি গুলশানের বাসায় ফিরে সে অপ্রত্যাশিত সাক্ষাতের রেশ টেনে আনছিল। বাসের সেই রাজবাড়ি সহযাত্রীর মুখটা তার মনে গেঁথে গিয়েছিল। তার গভীর কণ্ঠস্বর, মাঝে মাঝে ঠোঁটের কোণে উকি দেওয়া হালকা হাসি, সব মিলিয়ে শাওনের একটা অস্পষ্ট ছবি নিধির মনে ক্যানভাসে আঁকা হচ্ছিল। নিধি ভাবছিল, অদ্ভুত তো, একটা অচেনা লোকের সাথে সামান্য কয়েক ঘন্টার পরিচয়ে মন এমন আনচান করছে কেন? বারবার তার মনে হচ্ছিল যদি আরেকবার দেখা হতো, কিন্তু আফসোস তাড়াহুড়োয় কেউ কারোর ফোন নাম্বার নেওয়া হয়নি। নিধির মনে একটা চাপা দীর্ঘশ্বাস পড়ল। অন্যদিকে শাওন বনানীর ফ্ল্যাটে ফিরে গিয়ে নিজের গতানুগতিক জীবনে ডুব দেওয়ার চেষ্টা করছিল। অফিসের কাজ, ফাইলপত্র সব কিছুতেই মন বসাতে তার বেশ বেগ পেতে হচ্ছিল। সেই প্রাণোচ্ছল মেয়েটির মিষ্টি হাসি, তার সহজ সরল প্রশ্নগুলো যেন শাওনের চিন্তাভাবনার জাল ছিঁড়ে বারবার উকি দিচ্ছিল। সাধারণত মেয়েদের থেকে দূরত্ব বজায় রাখা শাওন বুঝতে পারছিল না কেন নিধির সাথে তার এমন সহজে কথা হলো। মেয়েটির হাসিতে এক ধরনের মাদকতা ছিল যা শাওনের মনের শান্তি কেড়ে নিয়েছিল। রাতে বিছানায় শুয়ে শাওন সে অপ্রত্যাশিত সাক্ষাতের কথাই ভাবছিল। যদি আবার কখনো দেখা হয়, কিন্তু এভাবে তাদের তো একে অপরের কোনো যোগাযোগের সূত্র জানা নেই। একটা নীরব হতাশা শাওনের মনকে আচ্ছন্ন করে রাখলো।
এভাবে কয়েকটা দিন কেটে গেল। নিধি হয়তো কাজের ফাঁকে আনমনে বাসে সেই সহযাত্রীদের কথা ভাবতে লাগলো, যদি কোনো অলৌকিক উপায়ে তাদের আবার দেখা হয়। শাওনও নিজের কঠোর রুটিনের মধ্যে ডুবে থাকার চেষ্টা করত, কিন্তু মনের গভীরে সেই মিষ্টি হাসির স্মৃতি অমলিন ছিল। দুজনের কাছেই সেই অপ্রত্যাশিত সাক্ষাতের স্মৃতি ছিল অমূল্য, কিন্তু যোগাযোগের কোনো উপায় না থাকায় দুজনের মনেই একটা চাপা অপেক্ষা আর অনিশ্চয়তা বিরাজ করছিল। ভাগ্য কি আবার তাদের মুখোমুখি করবে? সেই বিশেষ কারণ কি অধরাই থেকে যাবে? এই ভাবনাগুলো তাদের দৈনন্দিন জীবনে এক নীরব সঙ্গী হয়ে রইল। সপ্তাহখানেক কেটে গেছে। নিধি অফিসের কাজে ফাঁকে একদিন দুপুরে তার এক কলিগের সাথে গুলশানের একটি নতুন রেস্টুরেন্টে খেতে গিয়েছিল। রেস্টুরেন্টটি বেশ ছিমছাম, হালকা আলো আর স্নিগ্ধ পরিবেশে নিধির মনটা একটু শান্তি পেল। তারা একটি কর্নারের টেবিলে বসে খাবারের অর্ডার দিল। নিধি আনমনে চারপাশ দেখছিল। হঠাৎ তার চোখ পড়ল দরজার দিকে। দরজা দিয়ে যে লোকটি ঢুকছে তাকে দেখে নিধির হৃদস্পন্দন যেন মুহূর্তের জন্যই থমকে গেল। লম্বা সুঠাম দেহ, সেই চেনার রাশভারী মুখ। এ তো সেই বাসের সহযাত্রী শাওন। নিধি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। এতদিন পর কোনো রকম যোগাযোগ ছাড়াই এভাবে হঠাৎ দেখা হয়ে যাওয়াটা কি সত্যি সম্ভব? অন্যদিকে শাওনও অফিসের কাজে ক্লান্তি দূর করতে একই রেস্টুরেন্টে একাই খেতে এসেছিল। টেবিলে বসে মেনু কার্ড দেখছিল। হঠাৎ তার কানে ভেসে এলো একটি পরিচিত কণ্ঠের হাসি। মুখ তুলে তাকাতে তার চোখ আটকে গেল একটি মেয়ের দিকে। লম্বা কালো চুল, সেই মিষ্টি উজ্জ্বল হাসি। এ তো সেই বাসের মেয়েটি, নিধি। শাওন প্রথমে বিশ্বাস করতে পারছিল না। এটা কি সত্যি নাকি তার মনের ভুল? নিধি তার কলিগকে কিছু না বলে দ্রুত শাওনের দিকে এগিয়ে গেল। এই যে আপনি না সেই বাসের শাওন, তাই তো? নিধি, আপনি এখানে? এটা তো অবিশ্বাস্য। সত্যিই অবিশ্বাস্য। দেখুন, আমি না বলছিলাম কোনো একটা বিশেষ কারণ নিশ্চয়ই আছে। ভাগ্যই হয়তো আমাদের আবার এখানে এনে মিলিয়ে দিল। আপনার কথা তাহলে সত্যি হলো? আচ্ছা, আপনি একা এসেছেন? হ্যাঁ, অফিসের কাজে একটু দেরি হয়ে গিয়েছিল, তাই ভাবলাম খেয়ে যাই। তাহলে আমাদের টেবিলে এসে বসুন না, আমি আমার কলিগের সাথে এসেছি, আলাপ করিয়ে দেব। শান প্রথমে একটু ইতস্তত বোধ করলো, কিন্তু নিধির আন্তরিক আহ্বানে সে রাজি হলো। ঠিক আছে। শাওন নিধির সাথে তাদের টেবিলে এসে বসলো। নিধি তার কলিগের সাথে শাওনের পরিচয় করিয়ে দিল। কিছুক্ষণ তারা কথাবার্তা বলল। শাওন লক্ষ্য করছিল নিধির সেই প্রাণোচ্ছল হাসি আজও তার মনকে আলোড়িত করছে। আর নিধি দেখছিল শাওনের সেই কঠিন মুখের আড়ালে এক ভদ্র ও রুচিশীল মানুষ লুকিয়ে আছে। খাবার অর্ডার করার পর নিধি আর শাওন একে অপরের সাথে বাসে সেই দিনের জার্নির কথা, নিজেদের কাজ ও অন্যান্য সাধারণ বিষয় নিয়ে গল্প করতে শুরু করল। তাদের মধ্যে সেই প্রথম দিনের মতোই একটা সহজ ও স্বচ্ছন্দ কথোপকথন চলতে লাগলো। দুজন মনেই একটা চাপা আনন্দ কাজ করছিল, যেন বহুদিন পর কোনো হারানো বন্ধুকে ফিরে পাওয়া গেছে। সেই রেস্টুরেন্টে অপ্রত্যাশিতভাবে দুজনের আবার দেখা হওয়াটা যেন তাদের মনে এক নতুন আশার আলো সঞ্চার করল। যোগাযোগের কোনো সূত্র না থাকা সত্ত্বেও ভাগ্যের এমন খেলায় দুজনেই অবাক এবং আনন্দিত। হয়তো সত্যি তাদের এই সাক্ষাতের পেছনে কোনো বিশেষ কারণ অপেক্ষা করছে, এক নতুন সম্পর্কের সূচনা হওয়ার হাতছানি। ঘটনার কয়েক সপ্তাহ পর নিধি অফিসের পর ক্লান্ত হয়ে ধানমন্ডির একটি কফি শপে ঢুকেছিল। এক কাপ কফি তার দিনের ক্লান্তি দূর করতে যথেষ্ট ছিল। কফি হাতে নিয়ে জানালার পাশে বসে বাইরের বৃষ্টি দেখছিল সে। হঠাৎ তার নজরে পড়ল কফি শপের দরজার দিকে। দরজা দিয়ে যে লোকটি প্রবেশ করলো, তার লম্বা ছায়া আর তার চেনা হাঁটার ধরন দেখে নিধির বুকটা ধক করে উঠল। এ তো সেই রাশভারী অথচ মিষ্টি হাসির অধিকারী শাওন। নিধি প্রথমে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। এর আগেও একবার অপ্রত্যাশিতভাবে দেখা হয়েছিল, কিন্তু আবার এটা কি শুধুই কাকতালীয় নাকি সত্যি অন্য কিছু? অন্যদিকে শাওনও অফিসের একটি জরুরি মিটিং শেষে ক্লান্ত বোধ করছিল। হঠাৎ বৃষ্টি শুরু হয় সে তাড়াহুড়ো করে এই কফি শপে ঢুকেছিল। কফি অর্ডার করে একটি শান্ত কোণা খুঁজছিল। ঠিক তখনই তার চোখ পড়ল জানালার পাশে বসা মেয়েটির দিকে। লম্বা কালো চুল, আনমনে বাইরের দিকে তাকিয়ে থাকা মুখে। এ তো নিধি।
শাওনের মনে এক মুহূর্তের জন্য সব ক্লান্তি উধাও হয়ে গেল। দুজনের চোখাচোখি হলো। নিধির ঠোঁটে প্রথমে বিস্ময়, তারপর আনন্দের হাসি ফুটে উঠল। শাওনের মুখেও দেখা গেল সেই চেনা হালকা হাসি। আপনিও এখানে? এটি কি কোনো স্বপ্ন দেখছি? না, এটা সত্যি। আমারও বিশ্বাস হচ্ছে না, আবার আপনার সাথে দেখা হলো। এর আগেও একবার হঠাৎ দেখা হয়েছিল, মনে আছে তো? সেই রেস্টুরেন্টে। অবশ্যই মনে আছে, সেদিনের কথা আমি ভুলিনি। আসুন না, এখানে এসে বসুন, কফি তো অর্ডার করাই আছে। ধন্যবাদ। এই অপ্রত্যাশিত সাক্ষাৎটা আমার দিনের ক্লান্তি দূর করে দিল। কিছুক্ষণ পর তারা কফি পান করলো। বাইরে বৃষ্টির শব্দ ছাড়া আর তেমন কোনো কথা নেই। নীরবতা ভাঙল নিধি। জানেন তো, এর আগে যখন আমাদের দেখা হয়েছিল তখন মনে হয়েছিল হয়তো আর কখনো দেখা হবে না। আমাদের কারো কাছে কারো নাম্বার ছিল না। হ্যাঁ, আমারও তাই মনে হয়েছিল, কিন্তু দেখুন, ভাগ্য আবার আমাদের মুখোমুখি করলো। তাহলে এবার আর সেই ভুল করা চলবে না, কি বলেন? আপনি ঠিক বলেছেন, এবার আর কোনো সুযোগ হাতছাড়া করা উচিত না। তাহলে দিন আপনার নাম্বারটা, আর আপনিও আমারটা নিন। কিছুক্ষণ তারা চুপচাপ কফি পান করলো। বাইরে বৃষ্টির শব্দ ছাড়া আর তেমন কোনো কথা নেই। নীরবতা ভাঙল নিধি। দুজনেই হাসি মুখে নিজেদের ফোন বের করলো এবং একে অপরের নম্বর আদান প্রদান করলো। সেই কফি শপের শান্ত পরিবেশে বৃষ্টির রিমিঝিম শব্দের মধ্য দিয়ে তাদের যোগাযোগের নতুন সূত্র স্থাপিত হলো। আমরা তো বন্ধু, তাই তুমি করে বলতেই পারি। কিন্তু বন্ধুরা তো তুই বলে ডাকে। কিন্তু সেই বন্ধুত্বটা যদি অন্যদিকে এগোতে চায়? দুজনের মনেই একটা চাপা উত্তেজনা আর ঢেউয়ের আনন্দ লাগলো। এই অপ্রত্যাশিত সাক্ষাৎ যেন তাদের সম্পর্কে নতুন এক দিগন্ত উন্মোচন করলো। এবার তারা আর হারিয়ে যাওয়ার ভয় পাবে না, কারণ তাদের কাছে একে অপরের যোগাযোগের ঠিকানা রইল। রাতে যখন দুজনেই নিজেদের ঘরে ফিরল, তখন তাদের মনে একই ভাবনা কাজ করছিল, কল করবে কিনা, কে প্রথম কল করবে। দুজনেই একটু অস্বস্তি বোধ করছিল। অবশেষে নিধি সাহস করে ফোন তুলে নিল। হ্যালো। হ্যালো নিধি। তুমি ফোন ধরলে? আমি ভাবছিলাম তুমি আমাকে ফোন করবে। আমিও ভাবছিলাম, তোমার নম্বর পেয়েছি তাই ফোন করলাম। খুব ভালো, তোমার কল পেয়ে খুশি হলাম। আমিও। আজ রাতে কেমন আছো? ভালো আছি, তুমি কেমন? ভালো আছি। আজ অফিসে একটু কাজ বেশি ছিল, তাই একটু ক্লান্ত। আরে তোমাকে দেখছিলাম তো, আমি ভেবেছিলাম তুমি কাজ শেষ করে বাড়ি ফিরেছো। হ্যাঁ, আমি কাজ শেষ করে বাড়ি ফিরছিলাম। তোমাকে দেখে খুব খুশি হয়েছি। আমিও। আজ রাতে কি করছো? বাড়িতে বসে টিভি দেখছি। আমিও। তুমি কোন চ্যানেল দেখছো? স্টার স্পোর্টস। আমিও। তাহলে আমরা একই চ্যানেল দেখছি। হ্যাঁ, তাই। তোমার কি দেখতে ইচ্ছে করছে? ফুটবল। আমিও। তাহলে আমরা একসাথে ফুটবল দেখি। হ্যাঁ, তোমার সাথে ফুটবল দেখতে ভালো লাগবে। তাহলে আমি ফোন রেখে দিচ্ছি, ফুটবল শুরু হয়ে গেছে। ঠিক আছে, তোমাকে পরে ফোন করব। ঠিক আছে, পরে কথা হবে। কল কেটে দেওয়ার পর দুজনেই হাসি মুখে ফোন রেখে দিল। তারা জানতো আজ রাতে তারা একসাথে ফুটবল দেখবে, আর এই ভাবনায় তাদের মন ভরে গেল আনন্দে। পরদিন অফিসের শাওনের মনটা বেশ ফুরফুরে ছিল। রাতে সেই ছোট্ট ফোন কলটা তার সারাদিনের কাজের মাঝেও এক মিষ্টি আবেশ বুলিয়ে যাচ্ছিল। সাধারণত গম্ভীর আর রাশভারী শাওন আজ সহকর্মীদের সাথেও দু একটা হালকা কথা বলছিল। অফিসের ফাইলপত্র ঘাটার সময়ও তার ঠোঁটের কোণে লেগেছিল এক মৃদু হাসি। বারবার তার মনে ভেসে উঠছিল নিধির সেই প্রাণোচ্ছল কণ্ঠস্বর। শাওন ভাবছে, নিধির সাথে তার হঠাৎ দুবার দেখা হওয়াটা কি সত্যি শুধুই কাকতালীয়, নাকি তাদের দুজনের জন্য অন্য কিছু অপেক্ষা করছে। অন্যদিকে নিধির অফিসও একই রকম চিত্র। রাতে সেই অপ্রত্যাশিত ফোন কলটা নিধির মনে এক নতুন উৎসাহের সঞ্চার করেছিল। অফিসের কাজে মন বসাতে গিয়েও সে বারবার আনমনে হেসে ফেলছিল। সহকর্মীরা তার এই হঠাৎ পরিবর্তনের কারণ বুঝতে না পেরে কিছুটা অবাক হচ্ছিল। নিধি ভাবছিল, শাওনের কণ্ঠস্বর এত ভালো লাগে কেন? সেই রাশভারী মানুষের মধ্যে যে একটা চাপা মাধুর্যতা আছে তা নিধি অনুভব করতে পারছিল। তাদের দুজনের মধ্যেই যেন একটা অদৃশ্য যোগসূত্র তৈরি হয়ে গেছে। শান কাজের ফাঁকে একবার ফোন হাতে নিল। ভাবলো নিধিকে একটা মেসেজ করবে কিনা, কিন্তু আবার ভাবলো হয়তো নিধি এখন ব্যস্ত, তাই সে মেসেজ করা থেকে বিরত রইল। তবে তার মনটা নিধির একটা বার্তার জন্য উন্মুখ হয়েছিল।
নিধিও তার ডেস্কের সামনে বসে কম্পিউটারে কাজ করছিল, কিন্তু তার মনে পড়ছিল সেই রাতের কথোপকথনে। সে ভাবছিল শাওনকে একটি ছোট্ট মেসেজ পাঠাবে কিনা। শেষ পর্যন্ত সে আর নিজেকে আটকাতে পারল না। একটি মিষ্টি হেসে সে তার ফোনটা হাতে নিল এবং শাওনকে একটি ছোট্ট বার্তা পাঠালো। কাজের ফাঁকে একটু সময় পেলে জানিও। কিছুক্ষণ পর শাওনের ফোন বেজে উঠল। স্ক্রিনে নিধির নাম দেখে তার মুখে এক চওড়া হাসি ফুটল। দ্রুত কলটা রিসিভ করলো সে। হ্যালো নিধি। কেমন আছো মিস্টার রাগী? আমি ভালো আছি মিস দুষ্টু, তোমার মেসেজ পেলাম। কাজ কেমন চলছে? তেমন ভালো না, তোমার কথা মনে পড়ছিল। হ্যাঁ, আমিও তোমার কথা মনে পড়ছিল। অফিসের ব্যস্ততার মাঝেও দুজনের এই ছোট্ট কথোপকথন তাদের মনে এক নতুন উষ্ণতা এনে দিল। তারা বুঝতে পারছিল তাদের মধ্যে একটা বিশেষ কিছু তৈরি হতে চলেছে। সে অপ্রত্যাশিত বাস জানে, তারপর কফি শপে আবার দেখা, আর রাতে সেই প্রথম ফোন কল, সব মিলিয়ে তাদের সম্পর্ক এক নতুন পথে এগিয়ে যাচ্ছিল। শনিবারের সেই বিকেলে শাওন যখন নিধির জন্য ধানমন্ডি লেকের ধারে অপেক্ষা করছিল, তার বুকের ভেতর এক অদ্ভুত আলোড়ন সৃষ্টি হচ্ছিল। শহরের কোলাহল ছাপিয়ে লেকের শান্ত বাতাস তার মনে এক স্নিগ্ধ অনুভূতি জাগাচ্ছিল। কিছুক্ষণ পর দূরে যখন সে নিধি হাসিমাখা মুখটি দেখতে পেল, তখন তার মনে হলো যেন দীর্ঘ প্রতীক্ষার পর কোনো আকাঙ্ক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। নিধির পরনে ছিল হালকা সবুজ রঙের একটি সালোয়ার কামিজ, আর খোলা চুলে পড়ন্ত বিকেলে সোনালি আলোয় ঝলমল করছিল। এই যে আমি ঠিক সময় এসেছি তো, রাস্তাটা একটু জ্যামের ছিল, তাই ভয় পাচ্ছিলাম দেরি হয়ে গেল কিনা। হ্যাঁ, একদম ঠিক সময়। বরং আমার মনে হচ্ছিল সময় যেন আর কাটছে না। তোমাকে আজ অন্যরকম সুন্দর লাগছে। ধন্যবাদ, তুমিও খুব ভালো দেখাচ্ছে। তো কি প্ল্যান আজ? আমার তো মনে হচ্ছে শুধু এইখানে দাঁড়িয়ে থাকলেও ভালো লাগবে। আমারও তাই মনে হচ্ছে। তবে চলো কিছুক্ষণ হাঁটি, লেকের পাড় ধরে হেঁটে বেড়ানো যাক, আর সাথে কিছু গল্প করা যাক। যদি তোমার ইচ্ছে হয় তাহলে পরে কোথাও বসে কফিও খাওয়া যেতে পারে, কিংবা তোমার যা ভালো লাগে। তারা দুজনেই লেকের পাড় ধরে ধীরে ধীরে হাঁটতে শুরু করলো। শান্ত জলের বুকে ভেসে বেড়াচ্ছিল কয়েকটি নৌকা, আর পাড় জুড়ে প্রেমিক যুগলদের মৃদু গুঞ্জন। পরন্ত বিকেলের আলোয় আকাশ কমলা আর সোনালি রঙে সেজে উঠছিল। সেই মনোরম দৃশ্য তাদের দুজনের মনেও এক রোমান্টিক আবেশ সৃষ্টি করলো। তারা একে অপরের সঙ্গে মন খুলে কথা বলতে শুরু করলো। নিজেদের জীবনের লক্ষ্য, ছোটবেলার স্মৃতি, ভালো লাগা আর খারাপ লাগার নানা দিক। শাওন সাধারণত নিজের ব্যক্তিগত কথা সহজে কারোর সাথে ভাগ করে না, কিন্তু নিধির আন্তরিকতা আর সহজ প্রশ্নগুলোর কাছে সব জড়তা ভেঙে যাচ্ছিল। নিধিও তার প্রাণোচ্ছলতা দিয়ে শাওনের গম্ভীর মনের এক নতুন সুর যোগ করছিল। তারা হাঁটছিল, হঠাৎ নিধি দাঁড়িয়ে যায়। ওই দেখো বেলুনওয়ালা। আমার না ছোটবেলা থেকে বেলুন খুব প্রিয়। নানা রঙের বেলুন দেখলে মনটা কেমন যেন খুশি হয়ে যায়। সত্যি? তাহলে চলো তোমার জন্য একটা বেলুন কিনে আনি। কোন রংটা তোমার পছন্দ? শাওন নিধির হাত ধরে টেনে নিয়ে গেল বেলুনওয়ালার কাছে। নিধি অনেকগুলো রঙের মধ্যে একটা উজ্জ্বল লাল রঙের বেলুন বেছে নিল। বেলুন হাতে পেয়ে তার মুখের হাসি যেন আরও দ্বিগুণ হয়ে গেল। সে বেলুনটা আকাশে উড়িয়ে ধরল, আর তার সেই নিষ্পাপ আনন্দ দেখে শাওনের মন ভরে উঠল এক গভীর ভালোবাসায়। এরপর তারা লেকের পাড়ে ঘেঁষে একটি ফুচকার দোকানে গিয়ে ফুচকা খেল। নিধির ঝাল ফুচকা খাওয়ার উৎসাহ দেখে শাওন হাসতে হাসতে তার সাথে যোগ দিল। তারপর তারা বাদামওয়ালা থেকে গরম গরম বাদাম কিনে একটি গাছের ছায়ে বসে পড়ল। নিধি তার স্কুল জীবনের মজার গল্প বলছিল, আর শাওন মুগ্ধ হয়ে তার কথা শুনছিল। সময়ের সাথে সাথে তাদের মধ্যে দূরত্ব যেন কমতে শুরু করলো, আর তাদের নীরবতাও যেন এক গভীর অর্থ বহন করতে লাগলো। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলো। পার্কের চারপাশে আলো জ্বলে উঠল। লেকের জলে সেই আলোর প্রতিফলন এক মায়াবী পরিবেশ তৈরি করলো। আমার তো মনে হচ্ছে সময়টা যেন চোখের পলকেই চলে গেল। এত তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে গেল। আমারও তাই মনে হচ্ছে। আজকের দিনটা আমার অনেক দিন মনে থাকবে। সত্যি খুব সুন্দর একটা বিকেল কাটালাম। আমারও অনেক দিন পর এত প্রাণ খুলে হাসলাম আর এত আনন্দ পেলাম। তোমার সাথে সময় কাটানো সত্যিই অন্যরকম। তাহলে কি আমরা আবার দেখা করতে পারি? আমার মনে হয় আমাদের আরও অনেক কথা বলার আছে। অবশ্যই,
আমি তো সেই অপেক্ষাতেই থাকবো। তুমি যখন বলবে তখনই আমি রাজি। সন্ধ্যার আবছা আলোয় পার্কের একটি নীরব কোণে তার দুজনেই পাশাপাশি বসলো। শাওন আলতো করে নিধির হাত ধরলো, আর নিধি তার হাতের উষ্ণ স্পর্শ অনুভব করলো। সেই স্পর্শে ছিল নির্ভরতা আর ভালোবাসার এক নীরব অঙ্গীকার। তারা দুজনেই কিছুক্ষণ চুপ করে বসে রইল। তাদের মনের কথা যেন তাদের নীরবতায় প্রকাশ করছিল। সেই পড়ন্ত বিকেলে ধানমন্ডি লেকের ধারে রাকি, শাওন আর দুষ্টু নীতির ভালোবাসার গল্পের একটি নতুন অধ্যায় শুরু হলো। সেই সুন্দর বিকেলটির পর শাওন আর নিধির জীবনে এক নতুন আভাসের সূচনা হলো। নিয়মিত ফোনে কথা বলা, দিনের শেষে অফিসের ক্লান্তি ঝেড়ে ফেলে তারা একে অপরের কণ্ঠ শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করত। শাওনে দিনের কাজের খুঁটিনাটি, অফিসের কোনো মজার ঘটনা অথবা কোনো চিন্তার বিষয় নিধির সাথে ভাগ করে নিত। নিধিও তার সারাদিনের কর্মব্যস্ততা, বন্ধুদের সাথে আড্ডা অথবা কোনো নতুন অভিজ্ঞতার কথা শাওনকে জানাতো। তাদের কথোপকথন ধীরে ধীরে গভীর হতে শুরু করলো। শুধু দিনের ঘটনা নয়, তারা একে অপরের স্বপ্ন, আকাঙ্ক্ষা এবং জীবনের আদর্শ নিয়েও আলোচনা করত। শাওন যে সাধারণত নিজের আবেগ সহজে প্রকাশ করত না, নিধির সাথে কথা বলার সময় তার মনের ভেতরে নরম দিকটি ধীরে ধীরে উন্মোচিত করত। নিধির প্রাণোচ্ছলতা আর দুষ্টামি শাওনের জীবনের একঘেয়েমি দূর করে এক নতুন রং এনেছিল। অন্যদিকে নিধি শাওনের শান্ত ও স্থির স্বভাবের মধ্যে এক গভীর আশ্রয় খুঁজে পেয়েছিল। শাওনের যুক্তিনির্ভর কথা আর যত্নশীল আচরণ নিধির অস্থির মনকে শান্ত করত। কখনো কখনো তাদের কথোপকথন ঘন্টার পর ঘন্টা চলত। তারা হয়তো পুরনো দিনের গান শুনত, পছন্দের সিনেমা নিয়ে আলোচনা করত, অথবা একে অপরের মজার স্মৃতিচারণ করত। দূরত্বের কারণে সরাসরি দেখা না হলেও ফোনের মাধ্যমে তাদের মনে দূরত্ব যেন ক্রমশ কমতে শুরু করলো। তারা একে অপরের কণ্ঠের ওঠানামা, হাসির ঝিলিক এবং নীরবতার ভাষাও খুঁজতে শিখে গিয়েছিল। শাওন হয়তো কাজের ফাঁকে নিধিকে একটি ছোট্ট মেসেজ পাঠাতো, কাজের বিরতিতে তোমার কথা মনে পড়লো, আর নিধি উত্তরে লিখত আমারও, তাড়াতাড়ি অফিস শেষ করে ফোন করো। এই ছোট ছোট বার্তাগুলো তাদের সম্পর্কের উষ্ণতা আরও বাড়িয়ে দিত। তাদের দুজনের জীবনের একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছিল। শাওন আগের চেয়ে বেশি হাসি খুশি থাকত। সহকর্মীদের সাথে তার সম্পর্কে আগের চেয়ে সহজ হয়ে গিয়েছিল। আর নিধির মধ্যে দেখা যেত এক স্নিগ্ধতা, তার অস্থিরতা যেন কিছুটা কমে গিয়েছিল। তারা দুজনেই অনুভব করতে পারছিল যে তাদের মধ্যে একটি বিশেষ বন্ধন তৈরি হচ্ছে, যা হয়তো শুধু বন্ধুত্বের চেয়েও বেশি কিছু। এভাবেই দিনের পর দিন ফোনের মাধ্যমে তাদের কথোপকথন চলতে থাকে। রাতের নীরবতা ভেঙে তাদের কণ্ঠ একে অপরের কানে মধুর বর্ষণ করত। দূরত্বের বাধা অতিক্রম করে তাদের মনে ক্রমশ একে অপরের কাছাকাছি আসতে থাকে। ফোনের মাধ্যমে নিয়মিত কথোপকথনের পর শাওন আর নিধির মধ্যে একটা গভীর টান তৈরি হয়ে গিয়েছে। তারা দুজনেই একে অপরের সান্নিধ্যের জন্য ব্যাকুল হয়ে উঠছিল। একদিন রাতে ফোন করার সময় শাওন সাহস করে নিধিকে আবার দেখা করার প্রস্তাব দিল। নিধি, তুমি কি আগামী শনিবার ফ্রি আছো? হ্যাঁ, আমার তো কোনো কাজ নেই। কেন বলো তো? ভাবছিলাম যদি তোমার আপত্তি না থাকে আমরা কি আরেকবার দেখা করতে পারি। আমার তোমাকে সামনাসামনি দেখার খুব ইচ্ছা করছে। আমারও। আমি তো সেই দিনের অপেক্ষাতেই ছিলাম। কোথায় দেখা করবে? আমার মনে হয় এবার আমরা অন্য কোথাও যেতে পারি। ধরো কোনো ভালো রেস্টুরেন্টে একসাথে দুপুরের খাবার খেলাম। দারুণ প্রস্তাব, আমার খুব ভালো লাগবে। কোন রেস্টুরেন্টে যাবে? তোমার কোনো পছন্দের জায়গা আছে? তেমন কোনো বিশেষ পছন্দ নেই, তুমি যেখানে বলবে সেখানেই যাব। তাহলে চলো, বনানীতে একটা নতুন থাই রেস্টুরেন্ট খুলেছে, শুনেছি ওটা খুব ভালো। থাই খাবার আমার তো খুব প্রিয়। ঠিক আছে, তাহলে আগামীকাল শনিবার দুপুর 1টায় বনানীর ওই রেস্টুরেন্টে দেখা হবে। ঠিক আছে, আমি একদম সময়ে পৌঁছে যাব। তোমার সাথে দেখা করার জন্য আর তর সইছে না। আমারও একই অবস্থা। তাহলে শনিবারে কথা হবে। হ্যাঁ, টাটা। টাটা। সেই শব্দটা শাওন আর নিধির জন্য যেন কাটতে চাইছিল না। তারা দুজনেই শনিবারের সেই বিশেষ দিনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল। ফোনের কথোপকথনে তারা তাদের পোশাক থেকে শুরু করে কি কথা বলবে সব কিছু নিয়েই আলোচনা করছিল। তাদের মনে এক নতুন প্রেমের সঞ্চার হচ্ছিল, আর সেই অনুভূতি তাদের প্রতিদিনের জীবনকে আরও রঙিন করে তুলছিল। অবশেষে সেই প্রতীক্ষিত শনিবার এলো।
শাওন নির্দিষ্ট সময়ে বনানী সেই থাই রেস্টুরেন্টের সামনে পৌঁছে নীতির জন্য অপেক্ষা করতে লাগলো। তার মনে একরাশ উত্তেজনা আর আনন্দ। কিছুক্ষণ পরই শাওন দেখতে পেল দূরে একটি মিষ্টি হাসি মাখা মুখ তার দিকে এগিয়ে আসছে, তার দুষ্টু রোমান্টিক বউ নিধি। তাদের আবার দেখা হলো এক নতুন সম্পর্কের পথে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার জন্য। সেই প্রতীক্ষার সেই কয়েকটা দিন যেন মুহূর্তেই দীর্ঘ মনে হয়েছিল। অবশেষে সেই শনিবার এলো, যে দিনের জন্য শাওন আর নিধি দুজনেই অধীর আগ্রহে অপেক্ষা করছিল। বেলা 1টা বাজার কিছু আগে শাওন বনানী সেই থাই রেস্টুরেন্টের সামনে এসে দাঁড়ালো। তার মনে এক মিশ্র অনুভূতি, আনন্দ, উত্তেজনা আর সামান্য নার্ভাসনেস। সে বারবার ঘড়ি দেখছিল, যেন সময় আর কাটতেই চাইছে না। কিছুক্ষণ পর শাওনের চোখ পড়ল একটা উজ্জ্বল হলুদ রঙের শাড়ি পরা মেয়ে, যার লম্বা চুল খোলা এবং বাতাসে উঠছে সেই মিষ্টি হাসি আর চেনা মুখ নিধি। শাওনের ঠোঁটের কোণে আপনা আপনি এক টুকরো হাসি ফুটে উঠল। এই যে, আমি কি খুব দেরি করে ফেলেছি? রাস্তায় একটু জ্যাম ছিল। শাওন আর নিধির দিকে মুগ্ধ হয়ে তাকিয়েছিল। না, একদম ঠিক সময়ে এসেছো। বরং আমার মনে হচ্ছিল সময় যেন থামিয়ে দেই। তোমাকে আজ অসাধারণ লাগছে। ধন্যবাদ। তুমিও বেশ স্মার্ট লাগছে। চলো ভেতরে যাই। আমার তো আর তর্স হচ্ছে না থাই খাবার চোখে দেখার জন্য। তারা দুজনে রেস্টুরেন্টের ভেতর প্রবেশ করলো। সুন্দর সাজসজ্জা আর হালকা থাই সঙ্গীতের মূর্ছনা এক মনোরম পরিবেশ সৃষ্টি করেছিল। তারা একটি নিরিবিলি কোণের টেবিলে বসলো এবং মেনু কার্ড হাতে নিল। নিধি উৎসাহের সাথে বিভিন্ন পদের বর্ণনা দিচ্ছিল, আর শাওন মুগ্ধ হয়ে তার কথা শুনছিল। তুমি কি খাবে ঠিক করেছো? আমার তো মনে হচ্ছে সব পদই চোখে দেখি। আমি ভাবছি গ্রিন কারি আর ফ্রাইড রাইস নেব। তুমি কি নেবে? আমি রেড কারি উইথ নুডলস নেব, আর সাথে স্প্রিং রোল। তার খাবারের অর্ডার দিল এবং তারপর শুরু হলো তাদের গল্প। সামনাসামনি বসে তারা যেন আরও প্রাণবন্ত হয়ে উঠল। নিধি দুষ্টামি ভরা কথা আর হাসিতে রেস্টুরেন্টের শান্ত পরিবেশও যেন ঝলমল করে উঠল। শাওনা তার গম্ভীর স্বভাবের বাইরে এসে নিধির সাথে নানা মজাদার কথা বলছিল। তারা একে অপরের পছন্দের খাবার, সিনেমা, বই সব কিছু নিয়ে আলোচনা করলো। তাদের মধ্যে যেন কোনো অচেনা ভাব আর ছিল না। মনে হচ্ছিল তারা যেন বহু বছর ধরে একে অপরকে চেনে। খাবার টেবিলে নিধি হঠাৎ শাওনের হাতের উপর আলতো করে হাত রাখলো। শাওন, জানো তো, আমার মনে হয় আমাদের এই হঠাৎ দেখাগুলো কোনো সাধারণ ঘটনা নয়। শাওন নিধির চোখের দিকে তাকিয়ে বলে, আমারও তাই মনে হয় নিধি। যখন প্রথম বাসে তোমাকে দেখেছিলাম তখন থেকেই আমার মনে একটা অন্যরকম অনুভূতি হয়েছিল। আর আমার মনে হয়েছিল এই রাগী লোকটার ভেতরে নিশ্চয়ই কোনো মিষ্টি কিছু লুকিয়ে আছে। আর তুমি সেই মিষ্টি জিনিসটা খুঁজে বের করেছো। তারা দুজনে কিছুক্ষণ নীরব হয়ে একে অপরের দিকে তাকিয়ে রইল। তাদের চোখে ছিল গভীর ভালোবাসা আর একে অপরের প্রতি আকর্ষণ। দুপুরে সেই আলো ঝলমলে রেস্টুরেন্টে তাদের সম্পর্কের নতুন একটি অধ্যায় শুরু হলো। এক রাগী স্বামী দুষ্টু রোমান্টিক বউয়ের ভালোবাসার পথে আরও একটি সুন্দর পদক্ষেপ। সেই দিন তারা শুধু ভালো খাবারই খেলো না, তারা একে অপরের হৃদয়ের আরও কাছে এলো। সেই থাই রেস্টুরেন্টে দুপুরে খাবার শেষ করার পর শাওন আর নিধি দুজনের এক অদ্ভুত ভালো লাগে আচ্ছন্ন ছিল। বাইরের উজ্জ্বল দিনের আলো তাদের ভেতরের অনুভূতিকেও আরও যেন স্পষ্ট করে তুলেছিল। একে অপরের দিকে তাকিয়ে তারা বুঝতে পারছিল তাদের মধ্যে শুধু বন্ধুত্ব নয়, তার চেয়েও গভীর কিছু একটা জন্ম নিচ্ছে। নিধি তখন হাসি মুখে শাওনের দিকে তাকিয়ে কথা বলছিল। তখন শাওনের মনে হচ্ছিল যেন এক নতুন সুর বেজে উঠছে। নিধির চোখে সেই দুষ্টু ঝিলিক আর আন্তরিক ব্যবহার তার কঠিন হৃদয়কেও নরম করে দিচ্ছিল। শাওন অনুভব করছিল এই প্রাণোজ্জ্বল মেয়েটির সান্নিধ্যে তার জীবনের একঘেয়েমি দূর হয়ে এক নতুন আলো প্রবেশ করেছে। অন্যদিকে শাওনের শান্ত ও গভীর চাহনি নিধির মনে এক অদ্ভুত নির্ভরতার অনুভূতি জাগাচ্ছিল। সেই রাশভারী মানুষটির ভেতরে কোমলতা নিধিকে মুগ্ধ করেছিল। শাওনের যত্নশীল ব্যবহার আর বুদ্ধিদীপ্ত কথাবার্তা নিধির মনে এক গভীর শ্রদ্ধার জন্ম দিয়েছিল। নিধি বুঝতে পারছিল এই মানুষটির সাথে তার আত্মার এক গভীর যোগসূত্র স্থাপিত হয়েছে।
খাবার শেষে যখন তারা রেস্টুরেন্ট থেকে বের হলো তখন তাদের মধ্যে নীরবতা কাজ করছিল, কিন্তু সেই নীরবতা ছিল গভীর অনুভূতির প্রকাশ। তারা দুজনেই একে অপরের হাতের স্পর্শ অনুভব করছিল, যা তাদের ভেতরের অব্যক্ত টানকে আরো জোরালো করছিল। হঠাৎ নিধি শাওনের দিকে তাকিয়ে বলল, শাওন, আমার মনে হয় আমার তোমাকে ভালো লাগতে শুরু করেছে। কথাটি বলার সময় তার চোখে ছিল এক সরল স্বীকারোক্তি, কোনো লুকোছাপা নেই। শাওন থমকে দাঁড়ালো। নিধির চোখের দিকে তাকিয়ে তার হৃদস্পন্দন দ্রুত হয়ে গেল। সে আলতো করে নিধির হাত ধরল এবং মৃদু হেসে বলল, আমারও নিধি, প্রথম দিন বাসে তোমাকে দেখার পর থেকে আমার মনে একটা বিশেষ অনুভূতি জেগেছিল। আজ সেটা আরও স্পষ্ট হলো। নিধি শাওনের কথা শুনে লজ্জায় মুখ নামালো, কিন্তু তার ঠোঁটের কোণে এক টুকরো মিষ্টি হাসি খেলে যাচ্ছিল। শাওন তার চিবুক ধরে আলতো করে মুখটি তুলল এবং গভীর ভালোবাসায় তার দিকে তাকালো। সেই মুহূর্তেই তারা দুজনেই অনুভব করলো তাদের মধ্যে এক আকর্ষণ এতদিন ধরে চাপা ছিল, তা আজ স্পষ্ট রূপ নিয়েছে। তারা একে অপরের প্রতি গভীর টান অনুভব করছে। সেই থাই রেস্টুরেন্টের বাইরে দিনের আলোয় তাদের ভালোবাসার প্রথম স্বীকারোক্তি উচ্চারিত হলো। সেই মিষ্টি স্বীকারোক্তির পর শাওন আর নিধির সম্পর্কের রসায়ন যেন আরও গাঢ় হলো। যদিও তারা দুজনেই কর্মব্যস্ত জীবনযাপন করত, তবুও দিনের শেষে ফোনের আলাপচারিতা তাদের কাছে এক অবশ্যম্ভাবী অভ্যাসে পরিণত হলো। সেই থাই রেস্টুরেন্টের দিনটির পর তাদের কথোপকথনের সুর পাল্টে গেল। তাদের কথার মাঝে ভালোবাসার ছোঁয়া, ভবিষ্যতের স্বপ্ন, একে অপরের প্রতি গভীর কেয়ারিং, এসব বিষয় এখন তাদের আলোচনার প্রধান অংশ হয়ে উঠল। শাওন যে আগে নিজের আবেগ প্রকাশে এতটা সাবলীল ছিল না, নিধির সাথে কথা বলার সময় তার ভেতরের ভালোবাসার অনুভূতি অকপটে জানাতো। নিধির দুষ্টামি ভরা আবদার, তার খুনছুটি শাওনের মুখে হাসি ফোটাতো, আর শাওনের শান্ত অথচ গভীর ভালোবাসার প্রকাশ নিধির মনে এক শান্তির পরশ বুলিয়ে দিত। তারা দুজনেই একে অপরের কণ্ঠ শোনার জন্য সারাদিন অপেক্ষা করত। অফিসের কাজের ফাঁকে সুযোগ পেলেই মেসেজে দু একটা কথা বিনিময় করত। কাজের ফাঁকে তোমাকে খুব মনে পড়ছে, অথবা দিনটি কেমন কাটছে, এই ছোট ছোট বার্তাগুলো তাদের সম্পর্কের উষ্ণতা জিতিয়ে রাখত। কখনো কখনো শাওন নিধির পছন্দের গান শোনাতো, যদিও তার গানের গলা তেমন মিষ্টি ছিল না। নিধি সেই বেসুরে গান শুনে মুগ্ধ হতো, কারণ সে জানতো এর পেছনে লুকিয়ে আছে শাওনের গভীর ভালোবাসা। আবার কখনো নিধি তার নানা মজার গল্প শুনিয়ে শাওনকে হাসাতো। তাদের ফোন কলগুলো যেন দিনের ক্লান্তি দূর করে এক নতুন উদ্দীপনা এনে দিত। তারা দুজনেই বুঝতে পারছিল তাদের মধ্যকার এই টান শুধু ভালোবাসা, ভালো লাগা বা বন্ধুত্বের চেয়ে অনেক বেশি কিছু। তারা একে অপরের জীবনে অপরিহার্য হয়ে উঠেছে। দূরত্বের বাধা তাদের মনের বাঁধনকে আরও শক্ত করছিল। প্রতিদিন ফোনের ওপারে তারা একে অপরের কণ্ঠের উষ্ণতা অনুভব করত, আর সেই উষ্ণতা তাদের ভালোবাসার শিখাকে আরও প্রজ্বলিত করত। এভাবেই দিনের পর দিন ফোনের মাধ্যমে তাদের প্রেম আরও গভীর হতে থাকে। এক রাগী স্বামী দুষ্টু রোমান্টিক বইয়ের ভালোবাসার গল্প ধীরে ধীরে পূর্ণতার দিকে এগিয়ে যেতে থাকে। শাওনের মনে একটা অস্থিরতা কাজ করছিল বেশ কিছুদিন ধরে। নিধির প্রতি তার অনুভূতি এখন আর শুধু ভালো লাগা বা বন্ধুত্বের মধ্যে সীমাবদ্ধ নেই। সে গভীরভাবে ভালোবেসে ফেলেছে নিধিকে। নিধির দুষ্টুমি, তার প্রাণোচ্ছলতা, তার সরল মন, সব কিছু মিলে নিধি যেন তার জীবনে এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। শাওন সিদ্ধান্ত নিল আর দেরি নয়, এবার সে নিধিকে তার মনের কথা খুলে বলবে, প্রপোজ করবে তাকে। প্রপোজ করার জন্য শাওন একটি বিশেষ পরিকল্পনা করলো। নিধি ভালোবাসে সবুজের খোলা আকাশ, তাই শাওন ঠিক করলো কোনো একটি সুন্দর পার্কে গিয়ে সে নিধিকে সারপ্রাইজ দেবে। শাওন তার এক বন্ধুকে রাজি করলো পার্কের একটি নির্দিষ্ট জায়গা সুন্দর করে সাজিয়ে দিতে, কিছু রঙিন বেলুন, হালকা আলো, তাদের দুজনের কিছু সুন্দর ছবি দিয়ে, আর অবশ্যই একটি ছোট্ট টেবিল থাকবে, নিধির পছন্দের কিছু ফুল আর একটি সুন্দর আংটির বাক্স। পরে শনিবার শাওন নিধিকে ফোন করলো। হ্যালো নিধি, কেমন আছো? ভালো আছি শাওন, তুমি? আমিও ভালো। ভাবছিলাম আজ বিকেলে কি তুমি ফ্রি আছো? হ্যাঁ, তেমন কিছু কাজ নেই, কেন বলো তো? চলো না আজ বিকেলে একটু ঘুরতে যাই।
আমার একটা বিশেষ জায়গায় নিয়ে যাওয়ার ইচ্ছা আছে। কোথায় একটু বলবে? এখন বললে তো সারপ্রাইজ থাকবে না। তুমি তৈরি থেকো, আমি বিকেল 4টার দিকে তোমাকে নিতে আসবো। ও সারপ্রাইজ, ঠিক আছে, তাহলে আমি অপেক্ষা করব। সারাদিন ধরে নানা জল্পনা কল্পনা করতে লাগলো শাওন তাকে কোথায় নিয়ে যেতে পারে, কেন এত রহস্য। তার মনে এক চাপা উত্তেজনা কাজ করছিল। বিকেলে যখন শাওন এলো নিতে তাকে, নিধি দেখলো শাওনের চোখে এক অন্যরকম দ্রুতি। শাওন নিধিকে নিয়ে একটি সুন্দর পার্কে এলো। পার্কের ভেতর কিছুটা হেঁটে শাওন নিধিকে একটি নির্জন ও সুন্দর সাজানো জায়গার দিকে নিয়ে গেল। রঙিন বেলুন, মৃদু আলো আর তাদের দুজনের ছবি দেখে নিধি অবাক হয়ে গেল। এসব কি শাওন? এটা তো অসাধারণ। শাওন নিধির পাশেই দাঁড়িয়েছিল। সে নিধির হাত ধরে বলা শুরু করলো। নিধি, আমার জীবনে তুমি এক নতুন আলো নিয়ে এসেছো। তোমার হাসি আমার সব দুঃখ ভুলিয়ে দেয়। তোমার দুষ্টুমি আমার জীবনে রং ভরে তোলে। তুমি আমার দেখা সবচেয়ে সুন্দর আর মিষ্টি মেয়ে। শাওন এক হাঁটু মুড়ে বসলো এবং তার পকেট থেকে একটা ছোট্ট ভেলভেটের বক্স বের করলো। বাক্স খুলে একটি ঝলমলে হীরের আংটি বের করলো সে। নিধি, তুমি কি আমার জীবন সঙ্গিনী হবে? তুমি কি আমার রাগ মেনে নিয়ে আমার দুষ্টু বউ হয়ে সারা জীবন আমার পাশে থাকবে? আমি তোমাকে খুব ভালোবাসি। নিধির চোখে জল চিকচিক করছিল, আবেগে তার কথা আটকে যাচ্ছিল। কিছুক্ষণ নীরব থাকার পর সে ধীরে ধীরে বলল, হ্যাঁ শাওন, হ্যাঁ আমি তোমার সাথে সারা জীবন থাকতে চাই। আমি তোমাকে খুব ভালোবাসি। শাওন আনন্দে নিধির হাতে আংটি পরিয়ে দিল। তারপর দুজনে জড়িয়ে ধরল একে অপরকে। পার্কের শান্ত পরিবেশে তাদের ভালোবাসার সাক্ষী রইল রঙিন বেলুন আর মৃদু আলো। প্রপোজ করার পর শাওন আর নিধির জীবন যেন এক নতুন রঙে ভরে উঠল। তাদের ভালোবাসার বন্ধন আরও দৃঢ় হলো, আর প্রতিটি মুহূর্ত হয়ে উঠল রোমান্টিকতায় ভরপুর। শাওনের রাশভারী স্বভাবের আড়ালে যে কতটা ভালোবাসা লুকিয়েছিল তা নিধি প্রতি মুহূর্তে অনুভব করতে পারল। আর নিধি দুষ্টামি ও প্রাণোচ্ছলতা শাওনের জীবনে নিয়ে এলো এক নতুন আনন্দ আর উদ্দীপনা। একদিন শাওন নিধিকে সারপ্রাইজ দেওয়ার জন্য তাদের প্রথম দেখা হওয়ার সেই বাসের টিকিট কেটে আনলো। নিধি প্রথমে অবাক হলো, পরে সেই স্মৃতিময় বাসে দীর্ঘ পথ ভ্রমণ তাদের পুরনো দিনের কথা মনে করিয়ে দিল। তারা একে অপরের হাতে হাত রেখে সেই দিনের খুনসুটি আর অপ্রত্যাশিত সাক্ষাতের কথা আলোচনা করলো। আরেকদিন নিধি শাওনের অফিসে লাঞ্চ টাইমে হঠাৎ করে হাজির হলো এক বাক্স ভর্তি তার হাতের তৈরি খাবার নিয়ে। শান প্রথমে অবাক হলো, পরে নিধির ভালোবাসার সে অপ্রত্যাশিত উপহারে আপ্লুত হলো। অফিসের ক্যান্টিনে বসে নিধির হাতে রান্না করা খাবার শাওনের কাছে অমৃতের মতো মনে হলো। বর্ষার এক বিকেলে শাওন নিধিকে নিয়ে গেল লং ড্রাইভে। গাড়ির মধ্যে তাদের পছন্দের গান বাজছিল আর বাইরে পড়ছিল অঝরে বৃষ্টি। তারা একটা নির্জন জায়গায় গাড়ি থামিয়ে বৃষ্টির সৌন্দর্য উপভোগ করলো। একে অপরের হাতে হাত রেখে ভবিষ্যতের স্বপ্ন দেখল। নিধির জন্মদিনেও শাওন এক বিশেষ আয়োজন করলো। তাদের দুজনে কিছু ঘনিষ্ঠ বন্ধুদের ডেকে একটি ছোট্ট ঘরোয়া পার্টি করলো সে। নিধির পছন্দের ফুল আর কেক দিয়ে ঘর সাজানো হলো। আর শাওন নিজের হাতে নিধির জন্য একটি ভালোবাসার চিঠি লিখল। সেই রাতে নিধির মুখের হাসি ছিল অমূল্য। কখনো শাওন নিধিকে নিয়ে রাতের অন্ধকারে ঢাকার বিভিন্ন রাস্তায় হেঁটে বেড়াতো, ফুচকা খেত আর রিকশায় ঘুরে বেড়াতো। আবার কখনো নিধি শাওনকে জোর করে নিয়ে যেত তার বন্ধুদের সাথে আড্ডা দিতে, যেখানে শাওন প্রথমে কিছুটা অস্বস্তি বোধ করলেও পরে নিধির ভালোবাসার টানে সবার সাথে মিশে যেত। তাদের ভালোবাসার এই সুন্দর মুহূর্তগুলো তাদের সম্পর্ককে আরও মজবুত করে তুলছিল। তারা একে অপরের প্রতি আরও বেশি নির্ভরশীল হয়ে উঠছিল, আর তাদের মধ্যে বোঝাপড়াটাও আরও গভীর হচ্ছিল। শাওনের রাগ নিধির ভালোবাসার কাছে ধীরে ধীরে শান্ত হয়ে আসছিল, আর নিধির অস্থির মন শাওনের শান্ত সান্নিধ্যে খুঁজে পাচ্ছিল এক শান্তির নীড়। তাদের প্রেম জীবনে ছিল হাসি, কান্না, খুনসুটি আর গভীর ভালোবাসার এক দৃষ্টি মেলবন্ধন। ভালোবাসার সেই রঙিন দিনগুলো যেন এক স্বপ্নীল আবেশের মতো বয়ে যেতে লাগলো। শাওনের নিধি একে অপরের সান্নিধ্যে প্রতিটা মুহূর্ত উপভোগ করছিল। তাদের সম্পর্কের গভীরতা সময়ের সাথে সাথে আরও বাড়ছিল, আর তাদের ভালোবাসার বাঁধন হচ্ছিল আরও মজবুত। একদিন নিধি শাওনকে তার ছোটবেলার পছন্দের জায়গা দেখাতে নিয়ে গেল।
পুরনো ঢাকার অলিগলি যেখানে নিধি শৈশবে অনেক মিষ্টি স্মৃতি জড়িয়ে আছে। শাওন নিধির হাত ধরে সেই সরু পথ ধরে হাঁটলো, আর নিধি তার ছোটবেলার গল্পগুলো উৎসাহের সাথে বলতে লাগলো। তারা একসাথে পুরান ঢাকার বিখ্যাত খাবার চেখে দেখলো, আর সেই সাধারণ মুহূর্তগুলো তাদের কাছে অসাধারণ হয়ে উঠল। আরেকদিন শাওন নিধিকে সারপ্রাইজ হিসেবে একটি কবিতা লিখে শোনালো। শাওন সাধারণত কবিতা লেখে না, তাই নিধির কাছে এটা ছিল এক অমূল্য উপহার। শাওনের সেই আবেগময় কবিতা শুনে নিধির চোখে জল এসেছিল, কিন্তু সেই জল ছিল ভালোবাসা আর কৃতজ্ঞতার। তাদের ভালোবাসার মাঝে মাঝে ছোটোখাটো খুনসুটিও হতো। নিধির দুস্তামি আর শাওনের হালকা বকুনি তাদের সম্পর্ককে আরও জীবন্ত করে তুলত। কোনো কারণে সামান্য মনোমালিন্য হলেও তারা দ্রুত নিজেদের ভুল বুঝতে পারত এবং ভালোবাসার আলিঙ্গনে সব ঘুচিয়ে দিত। শাওন নিধির পছন্দের গানগুলো খুঁজে বের করে তার জন্য প্লেলিস্ট তৈরি করত, আর নিধি শাওনের অফিসের কাজের চাপ কমানোতে মজার গল্প বলতো। তারা একে অপরের ভালো লাগা খারাপ লাগার প্রতি সবসময় খেয়াল রাখত। তাদের ভবিষ্যৎ নিয়েও তারা আলোচনা করত। দুজনের স্বপ্ন ছিল একসাথে একটি সুন্দর সংসার গড়ার। তাদের পছন্দ অপছন্দ জীবনের লক্ষ্য সব কিছু একে অপরের সাথে ভাগ করে নিত। তাদের মনে একটাই চাওয়া ছিল, যেন তারা সারা জীবন এভাবেই একে অপরের পাশে থাকতে পারে। কি হয়েছে নিধি, তোমার গলাটা এমন শোনাচ্ছে কেন? শরীর খারাপ? না, শরীর ঠিক আছে। তাহলে কি হয়েছে? কিছু কি তোমাকে আপসেট করেছে? নিধি কিছুক্ষণ চুপ থেকে তারপর বলে, আজ অফিসে তোমার সাথে একটি মেয়েকে খুব হাসি খুশি মুখে কথা বলতে দেখলাম। কে ও? ও, তুমি কি রুম্পার কথা বলছো? ও আমাদের নতুন জয়েন করেছে অ্যাকাউন্টস বিভাগে। কিছু জরুরি বিষয় নিয়ে কথা বলছিলাম। জরুরি বিষয় নিয়ে তো হাসির কি ছিল? আরে বাবা, ও একটু মিশুকি টাইপের, তাই হয়তো হাসছিল, তেমন কিছু না। তুমি ভুল বুঝছো। আমি ভুল বুঝছি? হ্যাঁ নিধি, বিশ্বাস করো, ও শুধুই একজন সহকর্মী। আমার জীবনে তুমি ছাড়া আর কেউ নেই। জানি না, আমার কেমন যেন খারাপ লাগছে। প্লিজ নিধি, তুমি অযথা চিন্তা করছো। আমি তোমাকে ভালোবাসি, তুমি এটা জানো। সেই রাতের পর থেকে তাদের মধ্যে একটা অদৃশ্য দূরত্ব তৈরি হতে শুরু করলো। নিধি আগের মতো সহজে শাওনের সাথে কথা বলতো না। তার কণ্ঠস্বরে একটা চাপা অভিমান লেগে থাকতো। শাওন বারবার চেষ্টা করত নিধির ভুল ভাঙাতে, কিন্তু নিধি যেমন কিছুতেই তার সন্দেহ দূর করতে পারছিল না। তাদের ফোন কলের সংখ্যা কমে গেল, আর কথা হলো তা হতো দায়সারা গোছে। সেই আগের উষ্ণতা, সেই প্রাণখোলা হাসি যেন কোথাও হারিয়ে গেল। শাওন বুঝতে পারছিল নিধির মনে একটা গভীর ক্ষত সৃষ্টি হয়েছে, কিন্তু সে কিছুতেই সেই ক্ষত ভরাতে পারছিল না। একদিন শাওন নিধির সাথে দেখা করতে গেল। নিধি তাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু শাওন নাছোড় বান্দা ছিল। নিধি, আমার সাথে একটু কথা বলো, এভাবে চুপ করে থেকো না। নিধি তখন তার চোখের জল মুছতে মুছতে বলে, আমার ভালো লাগছে না শাওন, তুমি যাও। আমি তোমাকে কষ্ট দিতে চাইনি, বিশ্বাস করো। আমার আর কারোর সাথে কোনো সম্পর্ক নেই, তুমি আমার সব কিছু। সত্যিই কি তাই? হ্যাঁ সত্যি, প্লিজ আমার উপর বিশ্বাস রাখো। আমাদের ভালোবাসা এত ঠুনকো নয় যে একটা ভুল বোঝাবুঝিতে ভেঙে যাবে। কিন্তু নিধির মনে সেই সন্দেহ বাসায় বেঁধেছিল গভীরভাবে। শাওনের শত চেষ্টাতেও সে সহজে বিশ্বাস করতে পারছিল না। তাদের সুন্দর ভালোবাসার পথে যেন একটা বড় পাথর এসে পড়ল, যা তাদের সম্পর্কের দূরত্ব ক্রমশ বাড়িয়ে দিচ্ছিল। সেই ভুল বোঝাবুঝি রেশ ধরে শাওন আর নিধির মধ্যে দূরত্ব ক্রমশ বাড়তে থাকলো। নিধির মনে জমে থাকা সন্দেহ যেন এক কঠিন প্রাচীর তৈরি করেছিল, যা শাওনের ভালোবাসার উষ্ণতাকেও ভেতরে প্রবেশ করতে দিচ্ছিল না। শাওন বারবার চেষ্টা করেও নিধির মন থেকে সেই ভুল ধারণা দূর করতে পারছিল না। তাদের নিয়মিত ফোন কলগুলো এখন অনিয়মিত, আর সেই প্রাণখোলা আলোচনা পরিণত হয়েছে নীরবতা কিংবা তিক্ত বাক্যলাপে। নিধি দিনের পর দিন নিজেকে গুটিয়ে নিতে শুরু করলো। বন্ধুদের সাথে আড্ডা দেওয়া কমে গেল, আর অফিসের কাজেও তেমন মন বসতে চাইল না। শাওনের কথা মনে পড়লে একদিকে যেমন কষ্ট হতো, তেমনি সেই সন্দেহ তাকে আরও দূরে সরিয়ে দিত। সে বারবার সেই নারীর সহকর্মীর হাসিমাখা মুখটি মনে করার চেষ্টা করত, নিজের মনে নানা প্রশ্ন তৈরি করত, কিন্তু কোনো সদুত্তর খুঁজে পেত না। অন্যদিকে শাওন নিধির এই নীরবতা আর দূরত্বে ক্রমশ হতাশ হয়ে পড়ছিল। সে বুঝতে পারছিল না কিভাবে নিধির মনে আবার সেই আগের বিশ্বাস ফিরিয়ে আনবে। তার শত চেষ্টা যেন
ব্যর্থ হচ্ছিল। রাতের পর রাত সে নির্ঘুম কাটাতো, নিধির কথা ভাবতো, আর তাদের সুন্দর ভবিষ্যতের স্বপ্নগুলো যেন ধীরে ধীরে ভেঙে যেতে দেখতো। অফিসের কাজেও তার মনোযোগ কমে গিয়েছিল। তার সহকর্মীদের সাথেও সে আগের মতো স্বাভাবিকভাবে কথা বলতে পারতো না। একদিন শাওন নিধির অফিসের সামনে গিয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করছিল, শুধু একবার তার সাথে কথা বলার জন্য। কিন্তু নিধি অফিস থেকে বেরিয়েও তার সাথে দেখা না করে চলে যায়। শাওনের মনে তখন এক গভীর হতাশা আর অসহায়তা গ্রাস করে। তাদের সম্পর্কে সেই মিষ্টি দিনগুলো যেন এখন শুধুই স্মৃতি। সেই খুনসুটি, সেই প্রাণখোলা হাসি, সেই গভীর ভালোবাসার মুহূর্তগুলো সব কিছু যেন এক দুঃস্বপ্নের মতো মনে হচ্ছিল। শাওন আর নিধি দুজনের ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছিল, কিন্তু সেই ভুল বোঝাবুঝি আর সন্দেহের মেঘ তাদের দূরত্ব ক্রমশ বাড়িয়ে চলছিল। তাদের রাগী স্বামীর দুষ্টু রোমান্টিক বইয়ের ভালোবাসার গল্প যেন এক কঠিন মোড়ের সামনে এসে থমকে দাঁড়িয়েছিল। একদিন নিধি একটি কফি শপে বসে তার বান্ধবীর জন্য অপেক্ষা করছিল। আনমনে কফির কাপে চুমুক দিয়েছিল। হঠাৎ তার পাশে এসে দাঁড়ালো এক মিষ্টি চেহারার তরুণী। নিধি মেয়েটাকে দেখে চিনতে পারে যে এটাই সেই রুম্পা, কিন্তু নিধি কিছু বলে না। আপনি নিশ্চয়ই নিধি? হ্যাঁ, আমি নিধি, কিন্তু আপনি আমাকে কিভাবে চেনেন? আমার নাম রুম্পা, আমি শাওন ভাইয়ার কলিগ। শাওনের কলিগ তো বুঝলাম, কিন্তু আমাকে চেনো কিভাবে? শাওন ভাইয়ার ফোনের ওয়ালপেপারে আপনার ছবি দেখেছিলাম, তখন আমি জিজ্ঞেস করেছিলাম। তখন ভাইয়া বলে এটা আমার জীবন। তারপর আপনার অনেক প্রশংসা করেছিলেন। আপনার সাথে কথা বলতে তার খুব ভালো লাগে, আর উনি আপনার সাথে কথা না বলে একদিনও থাকতে পারে না। রুম্পার কথাগুলো নিধির হৃদয় এক গভীর আলোড়ন সৃষ্টি করলো। শাওন তার ফোনের ওয়েলপেপারে তার ছবি রেখেছে এবং তার সহকর্মীর কাছে তার এত প্রশংসা করেছে। নিধির এতদিনে জমে থাকা সন্দেহের অভিমান যেন এক মুহূর্তেই কর্পূরের মতো উবে গেল। তার মনে পড়ল শাওনের সে ব্যাকুল মিনতি। বিশ্বাস করো, ও শুধুই একজন সহকর্মী। আমার জীবনে তুমি ছাড়া আর কেউ নেই। তখন কেন সে বিশ্বাস করতে পারেনি? কেন সামান্য ভুল বোঝাবুঝির কারণে সে শাওনের ভালোবাসাকে সন্দেহ করেছিল? অনুশোচনার এক তীব্র ঢেউ তার মনকে প্লাবিত করল। শাওন আমার কথা সত্যি বলেছিল? অবশ্যই, ভাইয়া তো সবসময় আপনার কথাই বলেন। সেদিন বলেছিলেন আপনি যখন হাসেন তখন নাকি তার মনে সব দুশ্চিন্তা দূর হয়ে যায়। আপনার মতো একজন জীবনসঙ্গী পেয়ে তিনি নিজেকে ভাগ্যবান মনে করেন। ওনার থেকে আপনার কথা শুনতে শুনতে আমি আপনার সাথে দেখা করার জন্য আগ্রহী ছিলাম, কিন্তু আজ দেখা হয়ে গেল। সত্যি আপনি অনেক ভাগ্যবান শাওন ভাইয়ার মতো একজনকে পেয়ে। রুম্পার প্রতিটি সরল স্বীকারোক্তি নিধির হৃদয়ের গভীরে স্পর্শ করল। সে বুঝতে পারল শাওনের ভালোবাসা খাঁটি, তার সন্দেহ ছিল ভিত্তিহীন। নিজের ভুল বুঝতে পেরে নিধির চোখে অশ্রু সজল হয়ে উঠল। এতদিন ধরে শাওনকে ভুল বোঝার কষ্ট যেন তার বুক ভেঙে বেরিয়ে আসতে চাইছিল। ধন্যবাদ রুম্পা, তুমি না বললে আমি হয়তো কখনোই জানতে পারতাম না আমি একটা ভুল করেছি। আরে মন খারাপ করবেন না, ভালোবাসার মাঝে মাঝে এমন ভুল বোঝাবুঝি হয়। আসল কথা হলো আপনারা দুজনে কতটা গভীরভাবে একে অপরের প্রতি যত্নশীল। ভাইয়ার চোখে আপনার জন্য যে ভালোবাসা দেখেছি তাতে কোনো খাদ নেই। রুম্পার কাছ থেকে বিদায় নিয়ে নিধির মন অস্থির হয়ে উঠল। সে আর এক মুহূর্ত দেরি করতে চায় না। তার মন ছুটে যেতে চায় শাওনের কাছে, তার কাছে ক্ষমা চাইছে। এতদিন ধরে তাকে ভুল বোঝার জন্য, তার ভালোবাসাকে অবিশ্বাস করার জন্য তার অনুশোচনা শেষ নেই। সে বুঝতে পারল ভালোবাসায় বিশ্বাসের ভিত্তিটা কতটা জরুরি। সামান্য সন্দেহের কারণে তাদের সুন্দর সম্পর্ক যে দূরত্ব সৃষ্টি হয়েছিল তা ঘোচানোই এখন তার একমাত্র লক্ষ্য। কফি শপ থেকে বেরিয়ে নিধির আর তর সইছিল না। সে তার মন কেবলই শাওনের কাছে ছুটে যেতে চাচ্ছিল। এতদিনের ভুল বোঝার পাহাড় যেন এক মুহূর্তে ধূলিসাৎ হয়ে গেছে। অনুশোচনার ভারে তার বুক ভেঙে যাচ্ছিল। দ্রুত একটি ট্যাক্সি নিয়ে সে সোজা শাওনের অফিসের দিকে রওনা হলো। অফিসের গেটে পৌঁছে নিধি রিসেপশনে শাওনের কেবিন নাম্বার জানতে চাইল। তাড়াহুড়োয় তার চোখে জল চিকচিক করছিল। রিসেপশনিস্ট কিছুটা অবাক হলো, তাকে শাওনের কেবিনের ঠিকানা জানালো।
লিফটে করে দ্রুত শাওনের ফ্লোরে পৌঁছে নিধি দেখলো শাওন তার টেবিলে মাথা নিচু করে কাজ করছে। নিধি ধীরে ধীরে শাওনের কেবিনের কাছে গিয়ে তাকে ডাকলো। শাওন আসবো? শাওন চমকে মুখ তুলল। নিধির চোখে জল ভেজা মুখ আর ব্যাকুল চাহনি দেখে সে প্রথমে হতভম্ব হয়ে গেল। আরে নিধি, আসো আসো। তুমি এখানে? কি হয়েছে? তুমি কাঁদছো কেন? নিধি আর কোনো কথা বলতে পারল না। তার ভেতরে সব আবেগ যেন বাঁধ ভেঙে বেরিয়ে এলো। সে হাওয়া করে কাঁদতে কাঁদতে শাওনের কাছে ছুটে গেল এবং তাকে শক্ত করে জড়িয়ে ধরল। শাওন, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে ভুল বুঝেছিলাম। আমার বিশ্বাস করা উচিত ছিল। আমি খুব খারাপ। শাওন প্রথমে কিছুটা অপ্রস্তুত হয়ে গিয়েছিল, কিন্তু নিধির কান্নার কারণ বুঝতে পেরে তার বুকের ভেতরটা নরম হয়ে গেল। সে আলতো হাতে নিধির পিঠে হাত বুলিয়ে দিয়ে সান্ত্বনা দিতে লাগলো। শান্ত হও নিধি, কি হয়েছে আমাকে বলো, কাঁদছো কেন? নিধি শাওনের বুকে মাথা দিয়ে বলল। আমি রুম্পার সাথে দেখা করেছিলাম। সে সে সব বলেছে। তোমার ফোনের ওয়ালপেপার, তোমার কথা। আমি তোমাকে বিশ্বাস করিনি। আমাকে ক্ষমা করে দাও। শাওন সব কিছু বুঝতে পারল। নিধির ভুল ভেঙেছে। তার বুকে জমে থাকা কষ্ট যেন এক মুহূর্তে দূর হয়ে গেল। সে নিধিকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। চুপ করো নিধি, শান্ত হও। আমি জানি তুমি কষ্ট পেয়েছো, কিন্তু এখন সব ঠিক হয়ে যাবে। আমার আর কারো প্রয়োজন নেই, শুধু তুমিই আমার সব। নিধি শাওনের বুকে আরো গভীরভাবে মুখ লুকালো। তার কান্না ধীরে ধীরে শান্ত হলো। শান আলতো হাতে তার চুল সরিয়ে কপালে চুমু খেলো। আমি তোমাকে ভালোবাসি নিধি। তোমার সামান্য সন্দেহ আমাকে কষ্ট দেয়, কিন্তু এখন তুমি বুঝতে পেরেছো, এটাই আমার কাছে যথেষ্ট। আর কেঁদো না লক্ষ্মীটি। নিধি শাওনের বুক থেকে মুখ তুলল। তার চোখ তখনও ভেজা। শাওন তার চোখের জল আলতো করে মুছে দিল। আমি আর কখনো তোমাকে সন্দেহ করব না শাওন, বিশ্বাস করো। আমি জানি নিধি, এখন চলো এখান থেকে কোথাও বসি, শান্ত হয়ে কথা বলি। শাওন নিধির হাত ধরে অফিসের বাইরে নিয়ে এলো। তাদের চারিপাশে কর্মব্যস্ত শহরের কোলাহল, কিন্তু তাদের দুজনের মনে তখন শুধুই ভালোবাসার শান্ত সুর বাজছিল। ভুল বোঝাবুঝির মেঘ কেটে গিয়ে তাদের আবার আকাশে ভালোবাসার উজ্জ্বল সূর্য উঠল। ভুল বোঝাবুঝি সেই কালো মেঘ সরে যাওয়ার পর শাওন আর নিধির জীবনে আবার ফিরে এলো সে আগের উষ্ণতা আর ভালোবাসা। বরং সেই কঠিন সময়ের অভিজ্ঞতা তাদের সম্পর্ককে আরও গভীর ও মজবুত করলো। তার দুজনেই বুঝতে পারল ভালোবাসার ভিত্তি হলো বিশ্বাস আর একে অপরের প্রতি যত্নশীল হওয়া। শাওন এখন আগের চেয়ে অনেক বেশি খেয়াল রাখত নিধির ছোটোখাটো ইচ্ছের দিকেও। বাসে ফিরে শাওন বিছানায় গা এলিয়ে দিল। তার একদম ভালো লাগছিল না। কিছুক্ষণ পর নিধিকে ফোন করে নিজের অসুস্থতার কথা জানালো। হ্যালো নিধি, আমার শরীরটা খুব খারাপ লাগছে। কি হয়েছে তোমার? হঠাৎ কি হলো? অফিসে মাথা ঘুরছিল, আর এখন সারা শরীরে ব্যথা, মনে হচ্ছে জ্বরও আসছে। তুমি কি একা? কেউ কি নেই? না, কেউ নেই। তুমি একদম চিন্তা করো না, আমি এক্ষুনি আসছি। তুমি দরজা খোলো। কিন্তু তোমার অফিসের কি হবে? অফিস পরে দেখা যাবে, তোমার শরীরটা আগে। তুমি শুধু দরজাটা খোলো। কিছুক্ষণের মধ্যেই নিধি শাওনের অ্যাপার্টমেন্টে এসে হাজির হলো। দরজার বাইরে শাওনের উদ্বিগ্ন মুখ দেখে নিধির মনটা খারাপ হয়ে গেল। ভিতরে ঢুকে নিধি দেখলো শাওন বিছানায় কাইল হয়ে শুয়ে আছে। নিধি শাওনের কপালে হাত রেখে বলল। হ্যাঁ, জ্বর তো বেশ ভালোই এসেছে। তুমি একদম চিন্তা করো না, আমি সব ঠিক করে দিচ্ছি। নিধি দ্রুত কিচেনে গিয়ে শাওনের জন্য গরম দুধ আর হলুদ মেশালো। তারপর সে শাওনের কপালে জলপট্টি দিতে শুরু করলো। শাওন দুর্বলভাবে হাসার চেষ্টা করলো। তুমি না এলেই পারতে নিধি, আমি ঠিক হয়ে যেতাম। চুপ করো তো। অসুস্থ শরীরে একদম কথা বলবে না। এখন শুধু বিশ্রাম নাও। এরপর নিধি শাওনের পাশে বসে তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। কিছুক্ষণ পর শাওন ঘুমে ঢলে পড়ল। নিধি তখনও তার পাশে বসে রইল, গভীর মায়ে শাওনের মুখের দিকে তাকিয়ে। শাওন যখন ঘুম থেকে উঠল তখন সন্ধ্যা। নিধি তখনও তার পাশে বসেছিল। শাওন দুর্বলভাবে ডাকলো। নিধি। এই তো আমি এখানেই আছি। কেমন লাগছে এখন? একটু ভালো? হ্যাঁ, আগের চেয়ে একটু ভালো। তুমি কখন এসেছো? কিছুক্ষণ আগেই। তোমার ঘুম ভাঙার অপেক্ষা করছিলাম। এই নাও, একটু গরম স্যুপ খাবে? নিধি নিজের হাতে শাওনকে গরম স্যুপ খাইয়ে দিল। তারপর তাকে ওষুধ খাওয়ালো। সারা রাত নিধি শাওনের পাশে জেগে রইল, তার কপালে জলপট্টি দিল আর কিছুক্ষণ পর পর তার খোঁজ খবর নিল। শাওন অনুভব করলো নিধির ভালোবাসা আর যত্নের পরশ তার অসুস্থতা শরীরটাকে ধীরে ধীরে সারিয়ে তুলছে।
তার মনে হলো নিধির মতো একজন জীবনসঙ্গী পাওয়া তার জীবনের সবচেয়ে বড় পাওয়া। তুমি এত কষ্ট করছো নিধি, এবার একটু বিশ্রাম নাও। আমি এখন অনেকটা ভালো আছি। আমার কোনো কষ্ট হচ্ছে না বোকা, তোমার সেবা করতে আমার ভালো লাগে। তুমি সুস্থ হয়ে ওঠো, এটাই আমার সবচেয়ে বড় চাওয়া। কয়েকদিনের মধ্যেই শাওন সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল। তার শরীর থেকে দুর্বলতা পুরোপুরি চলে গেল। শাওন অনুভব করলো নিধির ভালোবাসা আর যত্ন না থাকলে হয়তো তার অসুস্থতা আরও বেশি সময় লাগতো, তার সুস্থ হতে আরও বেশি সময় লাগতো। সুস্থ হয়ে শাওন নিধিকে জড়িয়ে ধরে কৃতজ্ঞতা জানালো। নিধি, এই কটা দিন তুমি আমার জন্য যা করেছো তা আমি কখনো ভুলবো না। তোমার ভালোবাসা আমাকে সুস্থ করেছে। নিধি শাওনের বুকে মাথা দিয়ে বলে, তুমি শুধু সুস্থ হও শাওন, আর কিছু চাই না। নিধি, তুমি আমার জীবনে না এলে হয়তো আমি কখনোই জানতে পারতাম না ভালোবাসা কতটা গভীর আর শক্তিশালী হতে পারে। আমার অসুস্থতার সময় তুমি যেভাবে আমার পাশে ছিলে তা আমি কখনো ভুলবো না। আর আমি জেনেছি তোমার মতো একজন মানুষের ভালোবাসা পাওয়া আমার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্যের। কিছুক্ষণ নীরব থাকার পর শাওন আবার বলল, নিধি, আমার মনে হয় এবার আমাদের সম্পর্কের কথা আমাদের পরিবারের জানানো উচিত। আমি চাই সবাই জানুক আমার জীবনে তুমি কতটা গুরুত্বপূর্ণ। তুমি কি নিশ্চিত শাওন, আমাদের পরিবার তারা কি মেনে নেবে? আমি জানি হয়তো একটু সময় লাগবে, কিন্তু আমি বিশ্বাস করি আমাদের ভালোবাসার গভীরতা তারা বুঝতে পারবে। আর আমি সব সময় তোমার পাশে আছি। আমরা দুজনে মিলে সব পরিস্থিতি সামলাতে পারবো। নিধি শাওনের চোখে দৃঢ়তা দেখতে পেল, তার মনে সাহস জন্মালো। ঠিক আছে শাওন, তুমি যখন চাইবে তখনই আমি রাজি। আমার মনে হয় আমাদের ভালোবাসার প্রতি তাদের সম্মান জানানো উচিত। শাওন নিধির কপালে আলতো করে একটা চুমু দেয়। ধন্যবাদ নিধি, তুমি সত্যিই অসাধারণ। তাহলে চলো আজ বাড়ি ফিরে আমরা এই বিষয়ে কথা বলি। লেকের শান্ত তীরে বসে শাওন আর নিধি তাদের সম্পর্কের পরবর্তী ধাপ নিয়ে আলোচনা করলো। তাদের মনে কিছুটা ভয় থাকলেও একে অপরের প্রতি গভীর বিশ্বাস আর ভালোবাসার জোরে তারা তাদের পরিবারকে সবকিছু জানানোর সিদ্ধান্ত নিল। সেই সুন্দর দিনে প্রকৃতির নীরব সাক্ষী রইল তাদের ভালোবাসার এক নতুন অঙ্গীকার। সেদিন বাড়ি ফিরে শাওন আর নিধি দুজনেই কিছুটা নার্ভাস ছিল। প্রথমে শাওন তার বাবা মাকে তাদের সম্পর্কের কথা জানায়। শাওনের বাবা মা ছেলে মুখে অন্য এক মেয়ের কথা শুনে কিছুটা অবাক হয়েছিল, কারণ শাওন সাধারণত এসব বিষয়ে খুব একটা খোলামেলা আলোচনা করতো না। নিধির ব্যাপারে শাওন যখন তার ভালোবাসার গভীরতা ও নিধির গুণাবলী তুলে ধরল, তখন তারা বিষয়টি গুরুত্বের সাথে নিলেন, তবে সম্পূর্ণভাবে রাজি হতে কিছুটা সময় চাইলেন। অন্যদিকে নিধি তার পরিবারের কাছে শাওনের কথা বলতে গিয়ে প্রথমে কিছুটা দ্বিধাবোধ করছিল। তার বাবা মা তাদের আদরে মেয়ের জন্য একটু বেশি চিন্তিত ছিলেন। শাওনের রাজবাড়ির স্বভাবের কথা শুনে তার প্রথমে কিছুটা সন্ধিয়ান হয়েছিলেন, তবে নিধির চোখে শাওনের জন্য সে গভীর ভালোবাসা তারা দেখতে পেলেন। তাতে তারা বিষয়টি একেবারে উড়িয়ে দিতে পারলেন না। কিছুদিনের মধ্যেই দুই পরিবার একসাথে বসার সিদ্ধান্ত নিল। শাওন আর নিধি দুজনেই কিছুটা উৎকণ্ঠিত ছিল, কারণ তাদের ভবিষ্যৎ নির্ভর করছিল এই সাক্ষাতের উপর। শাওন তার বাবা মাকে বুঝিয়ে বলল নিধি তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ, আর নিধিও তার পরিবারের কাছে শাওনের ভালো দিকগুলো তুলে ধরল। নির্ধারিত দিনে শাওন তার বাবা মাকে নিয়ে নিধির বাড়িতে এলো। নিধির বাবা মাও তাদের আত্মীয় স্বজনদের ডেকে রেখেছিলেন। প্রথম দিকে পরিবেশ কিছুটা নীরব আর গম্ভীর ছিল। দুই পরিবারের সদস্যরা একে অপরের দিকে তাকিয়েছিলেন, যেন একে অপরের মনের কথা বোঝার চেষ্টা করেছেন। প্রথমে শাওনের বাবা নিধির পরিবারের কাছে তাদের ছেলের স্বভাবের কথা তুলে ধরলেন। তার কিছুটা রাগী আর গম্ভীর প্রকৃতির কথা অকপটে স্বীকার করলেন, তবে একসাথে তিনি নিধির প্রতি শাওনের গভীর ভালোবাসার কথাও বললেন। এরপর নিধির মা শাওনের কাছে তাদের মেয়ের ব্যাপারে কিছু জানতে চাইলেন, তার পছন্দ অপছন্দ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে। শাওন অত্যন্ত ধৈর্য ধরে এবং সম্মানের সাথে সব প্রশ্নের উত্তর দিলেন। তিনি নিধির প্রতি তার অগাধ ভালোবাসা এবং তাদের দুজনের একসাথে সুখী জীবন কাটানোর ইচ্ছের কথা জানালেন। ধীরে ধীরে পরিবেশ হালকা হতে শুরু করলো। শাওন আর নিধি একে অপরের দিকে তাকিয়ে মৃদু হাসছিল। তাদের চোখে ছিল একে অপরের প্রতি গভীর বিশ্বাস। দুই পরিবারের সদস্যরাও তাদের ভালোবাসার সেই নীরব ভাষাকে অনুভব করতে পারছিলেন। এক পর্যায়ে নিধির বাবা হেসে বললেন, তার দেখুন তো কাণ্ড, ছেলে মেয়ে দুজন দুজনকে এত ভালোবাসে, আর আমরা বুড়োরা শুধু শুধু চিন্তা করছি। কথায় সবাই হেসে উঠল।
এরপর দুই পরিবারের মধ্যে স্বাভাবিক আলোচনা শুরু হলো। শাওনের বাবা মা নিধির অমায়িক ব্যবহার আর মিষ্টি স্বভাবের প্রশংসা করলেন, আর নিধির পরিবারের সদস্যরাও শাওনের দায়িত্ববোধ আর স্থিরতার প্রতি আস্থা দেখলেন। খুব অল্প সময়ের মধ্যেই বরফ গলে গেল, আর দুই পরিবার একে অপরের সাথে আন্তরিকভাবে মিশে গেল। তাদের ভালোবাসার গভীরতা আর একে অপরের প্রতি তাদের শ্রদ্ধাবোধ দেখে দুই পরিবারের সদস্যরা বুঝতে পারলেন তাদের ছেলেমেয়েরা সঠিক জীবনসঙ্গী খুঁজে পেয়েছে। সেদিন রাতে শাওন আর নিধির বিয়ে পাকা কথা হয়ে গেল। তাদের দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে তাদের ভালোবাসার পূর্ণতা পেতে আর কোনো বাধা রইল না। রাগী স্বামী দুষ্টু রোমান্টিক বইয়ের ভালোবাসার গল্প এবার পরিণতির দিকে এগিয়ে চলল। অবশেষে সেই প্রতীক্ষিত দিনটি এলো, শাওন আর নিধির শুভ 15-এর দিন। আজ থেকে তুমি শুধু আমার নিধি। আমার জীবনের প্রতিটি ধুকধুকিতে তুমি জড়িয়ে আছো। আর তুমি আমার রাগী বর, আমার দুষ্টু রোমান্টিক স্বামী। আমার জীবনের সব ভালোবাসা তোমার জন্য। শাওন আলতো করে নিধিকে কোলে তুলে বাসর ঘরে প্রবেশ করলো। তাদের ভালোবাসার পূর্ণতা পেল এক নতুন শুরু, এক সুখী দাম্পত্য জীবনের সূচনা। চারিপাশে ফুলের সুবাস আর রাতে নীরবতা তাদের ভালোবাসার পবিত্র বন্ধনের সাক্ষী রইল। বাসঘরের দরজা বন্ধ হওয়ার পর শাওন ধীরে ধীরে নিধিকে কোল থেকে নামালো। ঘরটি সুগন্ধি ফুলে আর মৃদু আলোয় সজ্জিত ছিল। নিধি লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তার নতুন বধূবেশের আভায় এক অপার্থিব সৌন্দর্য ফুটে উঠেছে। শাওন আলতো করে নিধির হাত ধরে তাকে কাছে টেনে নিল। নিধি তার বুকে মুখ লুকালো। তার হৃদস্পন্দন শাওনের কানে স্পষ্ট শোনা যাচ্ছিল। শাওন গভীর ভালোবাসে নিধির চুলে হাত বুলিয়ে দিল। অবশেষে তুমি আমার হলে নিধি। আমার জীবনের সবচেয়ে সুন্দর স্বপ্ন আজ সত্যি হলো। আমারও শাওন, আমার মনে হয় যেন আমি কোনো স্বপ্ন দেখছি। এত সুখ আমার জন্য সত্যি অবিশ্বাস্য। শাওন নিধির মুখটি তুলে তার চোখের দিকে তাকালো। সেই চোখে ছিল গভীর ভালোবাসা আর কৃতজ্ঞতা। শাওন আলতো করে নিধির কপালে ভালোবাসার পরশ এঁকে দিল। তুমি আমার জীবনে না এলে হয়তো আমি কখনোই জানতে পারতাম না ভালোবাসা কতটা গভীর আর সুন্দর হতে পারে। তোমার দুষ্টুমি আমার রাগ ভুলিয়ে দেয়, আর তোমার ভালোবাসা আমার জীবনকে পূর্ণ করে তোলে। আর তোমার সেই রাগী মুখের আড়ালে যে এত ভালোবাসা লুকিয়ে আছে তা শুধু আমিই জানি। আমার রাগী বরটা আসলে ভেতরে ভেতরে কতটা রোমান্টিক তা কেউ জানে না। শাওন মৃদু হাসলো এবং নিধির হাত ধরে তাকে খাটের পাশে বসালো। সে নিজের হাতে নিধির গলার ভারী গহনা খুলল, তারপর তার কপালের টিপ সরিয়ে দিল। নিধি অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। তুমি কি ক্লান্ত? চলো একটু বিশ্রাম নেবে। জানো নিধি, আমার মনে হয় আমাদের এই পথ চলা যেন অনন্তকালের। আমি চাই জীবনের প্রতিটি মুহূর্তে তুমি আমার পাশে থাকো, আমার দুষ্টু রোমান্টিক বউ হয়ে। আমিও তাই শাওন, তুমি আমার রাগী স্বামী, আমার জীবনের সব ভালোবাসা।